হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমরা জানব কিছু ফিগার অফ স্পিচ সম্পর্কে, যেগুলো কিন্তু এসএসসি এসএলএসটির জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং অনেক সময় যেসব পরীক্ষার্থে মানে সিনোনিম থেকে বা নিয়ারেস্ট মিনিং থেকে কোয়েশ্চেন থাকে, সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় ফিগার অফ স্পিচ থেকে কোনো ফিগার অফ স্পিচকে সেখানে উঠিয়ে দেওয়া হয়। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের ক্লাসে। তো ফার্স্ট দেখে নিই কী আছে। ফার্স্ট আছে পান। তো পান কি আমরা ডেফিনেশনটা একবার পড়ে নিই, তারপর এক্সাম্পল দিয়ে ব্যাপারটা কিন্তু বুঝবো আমরা। A pun is a figure of speech that includes a play of words that have more than one meaning or those that sound alike. মানে পান হচ্ছে এরকম মানে শব্দের একটা খেলা যেখানে একটা শব্দ ডাবল মিনিং দেয়। একটা শব্দ কিন্তু ডাবল মিনিং দেয়। সে শব্দটা যে ডাবল মিনিং দিচ্ছে সেটার কিন্তু যে দুটো মিনিং দিচ্ছে তার প্রোনাউন্সিয়েশন কিন্তু সেম কিন্তু মিনিং দিচ্ছে দুটো। এবার এক্সাম্পল দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করি। ইজ লাইফ ওর্থ লিভিং? ইট ডিপেন্ডস আপন দ্য লিভার। এই যে লিভার কথাটা এখানে আছে, এটা কিন্তু পান হিসাবে এখানে ব্যবহার হয়েছে। মানে ইজ লাইফ ওর্থ লিভিং কোয়েশ্চেন করা হলো, লাইফ কি ওর্থ লিভিং? তাহলে এটা কি, এটা কার উপর ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস আপন দ্য লিভার, মানে যে লাইফটা লিড করছে সেই লিভারের ওপর কিন্তু এটা ডিপেন্ড করছে, সেই হিসাবে একটা মিনিং হচ্ছে। আর একটা লিভার কি আমাদের বডি পার্ট, সে বডি পার্ট হিসাবেও কিন্তু এখানে লিভারটাকে বোঝাচ্ছে। তার মানে দুটো মিনিং দিচ্ছে, ডাবল মিনিং, তাহলে এটা কিন্তু পান হিসাবে ব্যবহার করা হয়েছে। এবার পরের লাইনটা দেখি। অ্যান্ড আদার্স ফিট স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে। লাভিং ইন ট্রুথ থেকে এটা নেওয়া হয়েছে। এখানে এই যে ফিট কথাটা আছে, এটাও কিন্তু পান হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। কিভাবে? ফিট বলতে এখানে অন্যান্য যে রাইটার্স তাদের ফুটপ্রিন্টস বোঝাচ্ছে, তাদের ফুটপ্রিন্টসকে ফলো করা বোঝাচ্ছে। আবার একই সাথে ফিট বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে মানে পোয়েমের মিটারকেও কিন্তু বোঝাচ্ছে, তাহলে ডাবল মিনিং দিচ্ছে। তাহলে এটা কিন্তু কি পান। ঠিক আছে, আমরা অনেক কবিতাতেই কিন্তু এরকম পেয়েছি। এবার যাচ্ছি পরের নাম্বারে, কি আছে? পার্সোনাল মেটাফোর। পার্সোনাল মেটাফোরটি কি? It involves both a personification and a metaphor. It is the kind of personification because they are an inanimate object is invested with some attributes of a living being, and also an implied comparison is made between the person and the inanimate object. এবার পার্সোনাল মেটাফোর নামটা থেকেই আমরা দেখতে পাচ্ছি পার্সনিফিকেশন এবং মেটাফোরের একটা মিক্সচার। ঠিক আছে, মানে এখানে পার্সনিফিকেশন মানে আমরা কি জানি, মানে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, কোনো নন লিভিং থিংসের মধ্যে লিভিং থিংসের কিছু মানে কোয়ালিটি দিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি পার্সনিফিকেশন, তাই তো। আর মেটাফোর মানে ইমপ্লাইড কম্প্যারিজন, কোনো দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন, তো সেটা হচ্ছে মেটাফোর, তাই তো। তাহলে এই দুটোর আমরা কিন্তু সংমিশ্রণ এখানে দেখতে পাবো। তাহলে দেখি এক্সাম্পলটা, তাহলে ক্লিয়ার হবে। দ্য থ্রাস্টি আর্থ সোকস আপ দ্য রেইন অ্যান্ড ড্রিঙ্কস অ্যান্ড গ্যাপস ফর ড্রিঙ্ক অ্যাগেন। তাহলে এখানে থ্রাস্টি আর্থ, তাহলে আর্থকে এখানে কি নন লিভিং থিংসকে এখানে লিভিং থিংসের মতো কিন্তু দেখানো হচ্ছে, তাই তো। তার কোয়ালিটি দিয়ে দেওয়া হচ্ছে, লিভিং থিংসের কোয়ালিটি দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই পার্সনিফিকেশন। আবার এখানে থ্রাস্টি আর্থ দ্বারা কিন্তু কোনো থ্রাস্টি পার্সন বা কোনো লিভিং বিংসের সাথে কিন্তু এই থ্রাস্টি আর্থের একটা তুলনাও করা হচ্ছে, একটা কম্প্যারিজনও হচ্ছে। তাহলে এটা কি? তাহলে এটা অবশ্যই পার্সোনাল মেটাফোরের কিন্তু এক্সাম্পল। ঠিক আছে, এবার যাচ্ছে নাম্বার 3-তে, কি আছে? প্যাথেটিক ফ্যালাসি। প্যাথেটিক ফ্যালাসি ইজ দ্য অ্যাট্রিবিউশন অফ হিউম্যান ইমোশন টু ইনঅ্যানিমেট অবজেক্ট। তাহলে কি একটা এক্সাম্পল কি? দ্য রিভার্স সাইট অ্যাট দ্য সরো অফ দ্য গার্ল। এবার দেখো, প্যাথেটিক ফ্যালাসি হচ্ছে মানে কোনো নন ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে কোনো মানে হিউম্যান ইমোশন দিয়ে দেওয়াটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। এবার তোমরা বলতে পারো তাহলে তো এটা পার্সনিফিকেশনও তাই। পার্সনিফিকেশনেও আমরা দেখেছি যে ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে আমরা লিভিং বিংসের কোনো হিউম্যান বিংসের কোনো মানে ক্যারেক্টারিস্টিক দিয়ে দিই, সেটাই হচ্ছে কিন্তু পার্সনিফিকেশন, তাই তো।
তাহলে এটার ডিফারেন্সটা কি? প্যাথেটিক ফ্যালাসি আর পার্সনিফিকেশনের ডিফারেন্স এটাই যে পার্সনিফিকেশনে যে কোনো রকম হিউম্যান ক্যারেক্টারিস্টিক দিয়ে দেওয়া ইনঅ্যানিমেট অবজেক্টকে সেটা হচ্ছে পার্সনিফিকেশন, কিন্তু প্যাথেটিক ফ্যালাসির ক্ষেত্রে শুধুমাত্র হিউম্যান ইমোশন অ্যান্ড ফিলিংস যখন আমরা দেখতে পাবো কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, তখন সেটা হবে গিয়ে প্যাথেটিক ফ্যালাসি। প্যাথেটিক এই কথাটা দ্বারাই মনে রাখবে যে সেখানে কোনো ইমোশন বা ফিলিং কাজ করবে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, ঠিক আছে? সেটা সিম্প্যাথি হতে পারে বা অ্যান্টিপ্যাথি হতে পারে, কিন্তু কোনো ইমোশন বা ফিলিংস থাকবে, সেটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। আর পার্সনিফিকেশনে যে কোনো রকম হিউম্যান ক্যারেক্টারিস্টিক ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে থাকতে পারে, ঠিক আছে? যদি বলি দ্য আর্থ ইজ ক্রাইং ফর দ্য সরো অফ দ্য গার্ল, তাহলে হয়তো বৃষ্টি হচ্ছে, সেটাকে মানে কবির ভাষায় সে বলল যে পৃথিবী কাঁদছে মেয়েটির জন্য, পৃথিবী কাঁদছে, তার মানে কি একটা ইমোশন এখানে দেখাচ্ছে, কিন্তু ইমোশন দেখাচ্ছে একটা মানে ইনঅ্যানিমেট অবজেক্টের মধ্যে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্যাথেটিক ফ্যালাসি। এবার যাচ্ছি পরের নাম্বারে, কি আছে? টটোলজি। টটোলজিটা কি, ডেফিনেশনটা পড়ে নেই। দ্য সেইং অফ দ্য সেম থিং টুয়াইস ওভার ইন আ ডিফারেন্ট ওয়ার্ডস। তাহলে টটোলজি হচ্ছে একই জিনিসকে দুটো শব্দের দ্বারা বা দুইয়ের বেশি শব্দের দ্বারা বোঝানো। যেমন এক্সাম্পলটা দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। হি লিভস ইন লোনলি আইসোলেশন, এটা কিন্তু গ্রামারে ভুল ধরা হয়। হি লিভস ইন আ লোনলি আইসোলেশন, লোনলি আবার আইসোলেশন দুটো ওয়ার্ড কিন্তু একই মিনিং, তারপরেও কিন্তু দুটো ওয়ার্ডকে বসানো হয়েছে পাশাপাশি, তো এটা হচ্ছে টটোলজি। লেট আস রিপিট ইট এগিয়েন, রিপিট মানে কি আবার কোনো কিছু করা, আবার এগিয়েন কথাটা কিন্তু আবার ব্যবহার করলাম, তাহলে এটা কি টটোলজি। একটা সিঙ্গেল আইডিয়াকে বোঝানোর জন্য দুটো বা দুইয়ের বেশি শব্দ ব্যবহার করলাম। এবার প্লেওনিজম, প্লেওনিজম আর টটোলজিকে একই রকম হিসেবে ধরা হয়, তারপরেও আমি দুটোকে আলাদা করেছি কারণ এর মধ্যে স্লাইট ডিফারেন্স আছে। যেমন প্লেওনিজম ইজ দ্য ইউজ অফ মোর ওয়ার্ডস দেন নেসেসারি টু কনভে মিনিং, কোনো কিছুর মিনিং এক্সপ্রেস করার জন্য এক্সেসিভ ওয়ার্ড ব্যবহার করাটাই হচ্ছে প্লেওনিজম। ওই একই রকম টটোলজির মতো, কিন্তু এর একটা ডিফারেন্স আছে। ডিফারেন্স হচ্ছে যেটা হচ্ছে প্লেওনিজমে যে কোনো রকম এক্সেসিভ ইউজ অফ ওয়ার্ডস হতে পারে, যে কোনো রকম এক্সেসিভ ইউজ অফ ওয়ার্ডস হতে পারে, কিন্তু টটোলজির ক্ষেত্রে কি হবে? টটোলজির ক্ষেত্রে দুটো বা দুইয়ের বেশি ওই একই মিনিংয়ের শব্দ ব্যবহার করা হবে। যেমন লোনলি, লোনলির মিনিং যা আইসোলেশনের মিনিংও তাই, সেরকম দুটো বা দুইয়ের বেশি শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে। রিপিট বলেছে আবার এগিয়েন বলেছে, তাহলে একই রকম মানে মিনিংযুক্ত শব্দ কিন্তু ব্যবহার করা হচ্ছে টটোলজিতে, কিন্তু প্লেওনিজমে যে কোনো এক্সেসিভ ইউজ অফ ওয়ার্ডস কোনো সিঙ্গেল আইডিয়াকে প্রকাশ করার জন্য, ঠিক আছে? এটা কিন্তু এই স্লাইড ডিফারেন্সটা আছে। যেমন বার্নিং ফায়ার ওয়ার্ম দ্য হোল হাউস, ফায়ার তো অবশ্যই বার্নিং হবে, তারপরেও আমরা ব্যবহার করেছি, অবশ্যই টটোলজিতেও এটা হয়, তো এটাও হতে পারে, সাথে কিন্তু প্লেওনিজমে এটাও হতে পারে। আই স ইট উইথ মাই ওন আইস, দেখো ওরকম কোনো ওয়ার্ড ব্যবহার করা হয়নি যার মিনিং সেম, কিন্তু এখানেও কিন্তু এক্সেসিভ ব্যবহার করা হয়েছে। কিভাবে? আই স ইট উইথ মাই ওন আইস, যখন বললাম আমি দেখেছি, আমি দেখলাম কোনো কিছু, আমি দেখলাম যখন, তার মানে কি নিশ্চয়ই আমার চোখ দিয়েই দেখেছি, তারপরেও কিন্তু মাই ওন আইস কথাটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এটাই কিন্তু প্লেওনিজম আর টটোলজির মধ্যে ডিফারেন্স। কিক ইট উইথ ইয়োর ফিট, তাহলে কি কিক বললো, তারপরে কিক মানে কি লাথি মারা, লাথি মারা মানে পা দিয়ে মারা, তারপরেও কিন্তু ইয়োর ফিট কথাটা এখানে ব্যবহার করা হয়েছে, তো এটাই হচ্ছে আমাদের কি প্লেওনিজম। তাহলে বোঝা গেল প্লেওনিজম আর টটোলজির স্লাইড ডিফারেন্সটা। এবার যাচ্ছি প্যারিফ্রেসিসে। প্যারিফ্রেসিসে কি আছে? প্যারিফ্রেসিস মানে হচ্ছে সার্কামলকিউশন বা কোনো কিছুকে রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলা। ইট এক্সপ্রেসেস সামথিং ইন রাউন্ড অ্যাবাউট ওয়ে ইনস্টিড অফ সেইং ইট ডিরেক্টলি, কোনো কিছুকে ডিরেক্ট না বলে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, সেটা হচ্ছে প্যারিফ্রেসিস। অ্যান্ড উইন্টার্স ড্র্যাগ মেড ডিসোলেট দ্য উইকেনিং আই অফ ডে, এটা পসিবলি ডার্কলিং থ্রাস থেকে নেওয়া। তো এখানে আই অফ ডে বলতে সানকে বোঝাচ্ছে, কিন্তু সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি বলল? আই অফ ডে, মানে সরাসরি সান বলল না, তো এটাই হচ্ছে কি প্যারিফ্রেসিস বা সার্কামলকিউশন, কোনো কিছুকে ঘুরিয়ে পেঁচিয়ে বলা, সোজা সাপটাভাবে না বলে। এবার কি রেটোরিক্যাল কোয়েশ্চেন, তো রেটোরিক্যাল কোয়েশ্চেনটা কি?
রেটোরিক্যাল কোয়েশ্চেন ইজ এ স্টেটমেন্ট পুট ইন দ্য ফর্ম অফ আ কোয়েশ্চেন, অবশ্যই একটা কোয়েশ্চেনের ফর্মে থাকে, বা নট ইন অর্ডার টু গেট অ্যান আনসার, কিন্তু এটা কিন্তু একটা আনসার পাওয়ার জন্য কোয়েশ্চেন ফর্মে থাকে না, বাট ইন অর্ডার টু মেক দ্য স্টেটমেন্ট মোর এমফেটিক, কিন্তু কথাটার ওপর জোর দেওয়ার জন্য কিন্তু এরকম কোয়েশ্চেন করা হয়। যেমন এক্সাম্পলটা দিলেই ক্লিয়ার হবে ব্যাপারটা। ক্যান আ ব্লাইন্ড ম্যান সি, তো অবশ্যই কি ব্লাইন্ড ম্যান তো অবশ্যই দেখতে পারে না, কিন্তু এর কোনো আনসার মানে স্পিকার আনসার পাওয়ার জন্য কোয়েশ্চেনটা করেনি, কথাটাকে জোরালো বানানোর জন্য, তার কথাটার ওপর এমফেসিস দেওয়ার জন্য কিন্তু এখানে এই কোয়েশ্চেনটা করা হয়েছে। তো এটা হচ্ছে রেটোরিক্যাল কোয়েশ্চেন। ঠিক আছে, এবার যাচ্ছি পরের নাম্বারে কি আছে, অ্যানাফোরা। অ্যানাফোরা কি? অ্যানাফোরা হচ্ছে দ্য রেপিটেশন অফ আ ওয়ার্ড অর ফ্রেজ অ্যাট দ্য বিগিনিং অফ সাকসেসিভ ক্লজ। এখানে একটা ওয়ার্ডও হতে পারে বা ওয়ার্ডসও হতে পারে। ঠিক আছে, মানে কোনো ফ্রেজ বা ওয়ার্ড কোনো ক্লজের শুরুতে বা কোনো সেন্টেন্সের শুরুতেও হতে পারে। কোনো সেন্টেন্সের শুরুতে যদি পরপর বারবার রিপিট করা হয় সেটাই হচ্ছে অ্যানাফোরা। আমরা কিন্তু এই এমএসসির সিলেবাস পড়তে পড়তে সেখানে কিন্তু অনেকগুলো পোয়েমে এরকম এক্সাম্পল পেয়েছিলাম। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, উই ক্যান নট ডেডিকেট, উই ক্যান নট কনসেক্রেট, উই ক্যান নট হলো দিস গ্রাউন্ড। তো উই ক্যান নট বারবার ব্যবহার করা হয়েছে, তার মানে এটা অ্যানাফোরার এক্সাম্পল। যেমন আমরা লাস্ট রাইড টুগেদারে পড়েছিলাম সিন্স দিয়ে কতগুলো মানে পোয়েমের শুরুতেই সিন্স দিয়ে কতগুলো সেন্টেন্স ছিল পরপর, সিন্স এভাবে, তো ওটাও কিন্তু অ্যানাফোরার এক্সাম্পল ছিল, আমি করিয়েছিলাম অবশ্যই সেটা। তারপর কি আমরা ওই গুড মোড়োতে কিন্তু লেট সি ডিসকভারার্স এরকম ছিল, লেট পজেস আওয়ার ওয়ার্ল্ডস, এরকম কিছু সেন্টেন্স পাই, সেগুলোও কিন্তু কিসের এক্সাম্পল? অ্যানাফোরার এক্সাম্পল। সেখানে বারবার কিছু ওয়ার্ডের রিপিটেশন হয়েছে ক্লজের পর ক্লজ বা সেন্টেন্সের পর সেন্টেন্সে। এবার যাচ্ছে নাম্বার 9-এ কী আছে, স্পুনেরিজম। তো স্পুনেরিজম কথাটা কি? এ ভার্বাল এরর, মানে কথা মানে ইন হুইচ আ স্পিকার অ্যাক্সিডেন্টলি ট্রান্সপোজেস দ্য ইনিশিয়াল সাউন্ডস অর লেটার্স অফ টু অর মোর ওয়ার্ডস অফেন টু হিউমারাস এফেক্ট। মানে এখানে একটা এক্সাম্পলটা দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আই হ্যাভ আ হাফ ওয়ার্মড ফিশ ইন মাই মাইন্ড, মানে কোনো কথার মাঝখানে কোনো ওয়ার্ডের দুটো লেটারকে মানে ওলট পালট করে প্রোনাউন্স করা, সেটাই হচ্ছে স্পুনেরিজম। মানে এখানে হাফ ওয়ার্মড ফিশ না বলে, মানে একটা হিউমারাস এফেক্ট আনার জন্য এরকম করা হয়। এখানে হাফ ওয়ার্মড ফিশ না হয়ে এটা হওয়া উচিত ছিল হাফ ফর্মড উইশ, মানে ডব্লিউ আর এফ এর কিন্তু মানে স্থান পরিবর্তন হয়েছে, তাই না? ওয়ার্মড ফিশ না হয়ে ফর্মড উইশ হওয়ার কথা ছিল, সেটা এভাবে লেখা হয়েছে, এটাই হচ্ছে স্পুনেরিজম। এ ব্লাশিং ক্রো, অ্যাকচুয়ালি এটা ব্লাশিং ক্রো না, এটা হচ্ছে হওয়া উচিত ছিল ক্রাশিং ব্লো, এটা হওয়া উচিত ছিল ক্রাশিং ব্লো, সেটা হয়ে গেছে ব্লাশিং ক্রো, ক্রাশিং ব্লো। তো এগুলো হচ্ছে স্পুনেরিজমের এক্সাম্পল। এবার লাস্ট নাম্বারে যাচ্ছি, কি আছে, জিওগমা। এ সিঙ্গল ওয়ার্ড ইজ ইউজড উইথ টু আদার পার্টস অফ আ সেন্টেন্স বাট মাস্ট বি আন্ডারস্টুড ডিফারেন্টলি ইন রিলেশন টু ইচ। মানে একটা সিঙ্গেল ওয়ার্ড অন্য দুটো পার্টের সেন্টেন্সের অন্য দুটো পার্টের সাথে লিঙ্ক করা হয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রে একটা যথার্থ মিনিং দেয়। তো একটা এক্সাম্পলটা দিলে এই ডেফিনেশনটা বুঝতে ক্লিয়ার হবে। যেমন জন অ্যান্ড হিজ ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ার্ড লাস্ট উইক, মানে এখানে যে এক্সপায়ার্ড কথাটা ব্যবহার করা হয়েছে, এখানে জনের জন্যও ব্যবহার করা হয়েছে, আবার হিজ ড্রাইভিং লাইসেন্সের জন্যও ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, দুটোর জন্যই ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে জিওগমা। মানে এখানে জন এক্সপায়ার্ড, মানে জনও মারা গেছে লাস্ট উইক, তার ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, মানে এই এক্সপায়ার্ড ওয়ার্ডটা কিন্তু জন এবং ড্রাইভিং লাইসেন্স দুটোর জন্যই ব্যবহার করা হয়েছে, এটাই হচ্ছে জিওগমা। শি ব্রোক হিজ কার অ্যান্ড হিজ হার্ট, তাহলে সে কি তার ভেঙেছে, তার গাড়ি, হিজ কার। ব্রোক কথাটা কিন্তু দুটোর জন্য ব্যবহার করা হয়েছে, কিসের জন্য? হিজ কার এবং হিজ হার্ট, তাহলে এটাই কিন্তু হচ্ছে জিওগমা। তাহলে তোমরা বুঝলে কি না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং তোমাদের কেমন লাগলো ক্লাসটি সেটাও কিন্তু জানাতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।